কিরে, খিদে, অনেক খিদে। মনে হচ্ছে আশ্রমের দিক থেকেই একটা হই হট্টগোলের আওয়াজ আসছে। আশ্রমে কি আগুন টাগুন লাগলো নাকি? লক্ষণ বলেন, জ্যৈষ্ঠ, বুদ্ধি কেন ঘাটি? রাক্ষসের দুই হাত, দুই ভাই কাটি। কবন্ধের ডান হাত কাটেন শ্রীরাম, খড়গাঘাতে লক্ষণ কাটেন হস্ত বাম। দুই ভাই কাটিলেন তার হস্ত দুটি, পরিয়া কবন্ধ বীর করে ছটফটি। ডাক দিয়া রামের এসে করে সম্ভাষণ, কোন দেশে থাকো তুমি, হও কোনজন? লক্ষণ বলেন, রাম জগতের রাজা, রাজা দশরথ পুত্র, সবে করে পূজা। ঠিক যেমন ভাবে তারকা রাক্ষসীকে তার অমোঘ নিয়তি স্বীকার করতে হয়েছিল শ্রীরামের হাতে, তেমন ভাবে কবন্ধ পেল তার কৃতকর্মের সাজা, অথবা নারকীয় জীবন থেকে উদ্ধার। তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে অত্যাচারী অপশক্তিকে নিধন করার অর্থ যতটা না তাদের কষ্ট দেওয়া, তার চেয়েও ঢের বেশি মুক্তি দেওয়া, তাদের পাপ পঙ্কিল আত্মাকে দেওয়া শুদ্ধতার স্বাদ। ভাগ্যিস শ্রীরামচন্দ্র কবন্ধের মতো ভয়ঙ্কর সব রাক্ষসদের নিধন করে গিয়েছিলেন, না হলে আমাদের মতো নিরস্ত্র তপস্বীদের কি বিপদই না হতো। আমরা তো আর রাম লক্ষণের মতো বীর পুরুষ নই যে অমন বিভীষিকাময় দৈত্য দানবদের সাথে লড়াই করব। দুষ্টের কখনো সমূলে বিনাশ হয় না কাত্যায়ন। সকল যুগেই কোনো না কোনো রূপে তারা ফিরে আসে এই পৃথিবীর বুকে। তাই তো প্রাচীন মুনি ঋষিরা ধর্মচর্চার পাশাপাশি অস্ত্র ও যুদ্ধবিদ্যা শিক্ষায়ও উৎসাহিত করতেন তাদের শিষ্যদেরকে। আর তাছাড়া শাকচুন্নি ও অন্যান্য পিশাচ পিশাচিনীর উৎপাতে তো আমরা আগেও জর্জরিত হয়েছি। গুরুদেব, 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 মহা অনর্থ ঘটে গেছে, অনর্থ ঘটে গেছে। কাল রাতে গন্ধকেশ্বর পর্বত থেকে এক মুন্ডহীন দানব লোকালয়ে নেমে এসেছে। তার বুকে আছে একটি মাত্র চোখ, মুখটা পেটের উপর। কি বিভৎস, কি বিভৎস! ঠিক যেন রামায়ণের কবন্ধ। তোমরা তোমরা সবাই সাবধান হও, লাঠি সরকি নিয়ে বিপদের প্রতিকার করতে প্রস্তুত থাকো। আমি আমি এমন একটা কিছুরই আঁচ করছিলাম বেশ কয়েকদিন যাবত। একটা জিনিস ভেবে আমি একেবারেই স্বস্তি পাচ্ছি না গো। এই যে কমলা মেয়েটা এতগুলো বছর কঙ্কাল হয়ে এক দুর্বিষহ অভিশপ্ত জীবন কাটালো, এখন আবার আমরা তাকে নিয়ে চলেছি বাবাজির আশ্রমে। ওখানে গিয়ে কি করবে ও? বাকি জীবনটা তবে কি ওকে সন্ন্যাসিনী হয়েই থাকতে হবে? এ তোমার অমূলক চিন্তা মালা। বাবাজিকে আমি যতটুকু জানি, তিনি কমলার জন্য ভালো কিছু অবশ্যই ভেবে রেখেছেন। আমার তো মনে হয় আশ্রমেই মালা পাবে তার যোগ্য জীবন সঙ্গীর সন্ধান। তাহলে চলো অমৃত ভায়া, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। এই বেশি দেরি হলে আবার ওই কোথাকার কোন দত্তি দানও হানা দেবে ওই জঙ্গলের রাস্তায়, কে বলতে পারে। শুনেছি ওদিকটায় নাকি পদে পদে বিপদের ভয়। হ্যাঁ অমৃত দাদা, আমাদের কিন্তু বেলায় বেলায় পৌঁছতে হবে আশ্রমে। রাত বিরাতে চলাফেরা করা একেবারেই পোষায় না তোমার ভাইয়ার। খুব সাবধানী মানুষ তো। হ্যাঁ, সেটাই ভালো। আমি যাই, কমলাকে ডেকে নিয়ে আসি। তোমরাও তৈরি হয়ে এসো গোপু দিদি ভাই।
আপনাদের গ্রামের নামটা যেমন সুন্দর, গ্রামটাও ঠিক তেমনই অপূর্ব। মাঝে মাঝে মনে হয় আপনাদের সাথে এই কাছিমডাঙ্গাতেই পার করে দিই বাকিটা জীবন, আপনাদের একজন হয়ে। এই শুধু কি আমাদের গ্রামটাই সুন্দর? হ্যাঁ, আমাদের এই গ্রামের খাবার সুন্দর না? হ্যাঁ, কালই তো খেলেন ওই মোহন ময়রার দোকানের মোহন ভোগ, কেমন লাগলো বলুন তো? তুমি থামবে? সারাদিন শুধু খাই খাই, কখন যে কোন কথা বলতে হয় তা তুমি আজও শিখলে না। ওনার মতো যদি থাকতে বছরের পর বছর কঙ্কাল হয়ে, বুঝতে খাওয়া দাওয়ার বাইরেও একটা জগৎ আছে, সেটাই বাস্তব জগৎ। এটা তোমার মিথ্যে অভিমান দিদি ভাই। অনিমেষ দাদার মতো মানুষ আছে বলেই জীবনে এখনো আনন্দ আছে, রস আছে। না হলে এই অসুখে, অভাবে আর অভিশাপে জর্জরিত পৃথিবীতে আমাদের আত্মিক সম্বল বলে আসলে কি কিছু থাকতো বলো? আপনাদের ভেতরকার এই বন্ধুত্ব, এই ভালোবাসা, এটা যেন কখনো মলিন না হয়। জানি না আশ্রমে পৌঁছানোর পর বাবাজি আমাকে কি আদেশ করবেন, কোথায় হবে আমার ঠিকানা, তবে যেখানেই থাকি আপনাদের এই হাসি মাখা মুখ আমি কখনোই ভুলতে পারবো না। আপনি দুশ্চিন্তা করবেন না কমলা দেবী। আমার কেমন যেন মনে হচ্ছে আপনার সাথে আমাদের বিচ্ছেদ অত দ্রুত হচ্ছে না। তাহলে অনিমেষ ভায়া, সন্ধ্যা নামার অনেক আগেই কিন্তু আমরা পৌঁছে গেলাম গন্ধকারণ্যে। এবার দ্রুত পা চালিয়ে বাবাজির আশ্রমে পৌঁছতে পারলেই নিশ্চিন্ত। কি বলো? কথাটা তুমি ঠিকই বলেছ অমৃত ভাইয়া, কিন্তু ওই এতটা পথ হেঁটে এই আমার পেটে আর কোনো দানা পানি অবশিষ্ট নেই। এই কিছু একটা না খেয়ে আমি আর চলতে পারবো না। সে কি কথা অনিমেষ ভায়া, এখন তোমার জন্য খাবার কোথায় পাবো? ওই যে গাছে পাকা পাকা কলা দেখা যাচ্ছে, ওগুলোই আমরা বেশ জমিয়ে খেয়ে নেই, কি বলো অমৃত ভাইয়া? ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছা। তোমরা তাহলে এখানেই বসো ভায়া, আমি কলার কাদিটা এক্ষুনি পেড়ে নিয়ে আসছি। বুঝলে অপু, এইরকম জঙ্গলে বসে বুনো ফল খেতে যে কি আনন্দ তা তুমি আজ বুঝতে পারবে। পাকা কলা খাওয়ার ভাবনাতেই মনটা পুলকে ভরে যাচ্ছে। সত্যি তোমার সাথে বিয়ে না হলে আমার জীবন অসম্পূর্ণ থেকে যেত। আমি কখনো জানতেই পারতাম না যে এমন ধারার মানুষও আছে পৃথিবীতে, এমন ভোজন প্রীতি, এমন ছেলে মানুষই, এমন সরল ব্যবহার আমি আর কি কোথাও পেতাম বলো? কি যে বলো না অপু, আমি অতি সাধারণ মানুষ, খাওয়া দাওয়া নিয়েই থাকি, কিন্তু তবুও দেখো ঈশ্বরের কৃপায় তোমার মতো একজন রন্ধন পটীয়সী আর বুদ্ধিমতী বউ পেয়েছি। অসম্পূর্ণ কি আর আমি আছি কোনো অংশে? কই গো অনিমেষ ভায়া, চলে এসো, কলার কাদি এসে গেছে। দ্রুত খেয়ে বেরিয়ে পড়তে হবে, এখনো অনেকটা পথ বাকি। এই ধর 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 ধর, এই ধর পালিয়ে গেল। এই লাঠি ধর, নিয়ে আয়, সবাইকে ধর, নিয়ে আয়। ধর, দৌড়া, ধর। জোরে দৌড়া, আরো এই জোরে ধর, দৌড়া। ধর ধর জোরে। ধর, এই ধর পালিয়ে এই গেল। ওদিকে যা, ধর ওদিকে। ধর ডানে, ডানে। ধর ধর। মনে হচ্ছে আশ্রমের দিক থেকেই একটা হই হট্টগোলের আওয়াজ আসছে। আশ্রমে কি আগুন টাগুন লাগলো নাকি কে জানে? আগুন লাগেনি মালা বৌঠান, আক্রমণ হয়েছে। আশ্রমে এক বিদঘুটে জন্তুর আক্রমণ হয়েছে।
তার কাঁধের উপর মাথা নেই, বুকে আছে একটা মাত্র চোখ, আর ওই যে পেটের উপর প্রকাণ্ড একটা মুখ। ওই মুখ দিয়েই ও হয়তো আমাদের সবাইকে গিলে খাবে। ওই ওই দেখো, ওটা আমাদের দিকেই আসছে। ও মাগো! দেখলে তোমরা, যখন জেগে থাকার সবচেয়ে বেশি দরকার তখনই মানুষটা ঘুমিয়ে পড়ে। খানিক বাদে যখন পরিবেশ ঠান্ডা হয়ে যাবে তখন উঠে অবোধ শিশুর মতো জিজ্ঞেস করবে, কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে। সত্যিই তো, এ দেখি ভয়ঙ্কর এক স্কন্ধ কাটা দৈত্য নির্ঘাত আশ্রম থেকে তাড়া খেয়ে এদিকে আসছে। সবাই সাবধান হও, আমি সামনের দিকেই থাকছি। কিরে খিদে, অনেক খিদে, আমার পেটে অনেক খিদে। আমি আজ মানুষের মাংস খাবো। এই মূর্খ, সরে দাঁড়া, আমি ওই কচি মেয়েটাকেই সাবার করব। ওরে আমার মুন্ডু কাটা মামদো, আবদার তো এমন করছো যেন মামা বাড়িতে বেড়াতে এসেছো। তা এতই যদি তোমার মানুষের মাংস খাওয়ার স্বাদ, তবে ওনাকে খাওয়ার আগে আমার সাথে লড়াই করে নাও না কেন? না না অমৃত, ওকে কমলার দিকে এগিয়ে যেতে দাও, বাধা দিও না। কিন্তু বাবাজি। আপত্তি করবেন না অমৃতবাবু, বাবাজির আদেশ পালন করাই আমার জীবনের একমাত্র ধর্ম। উনি যদি চান যে আমি এই দানবের আহার হই, তবে তাই সই। এই আশ্চর্য ঘটনা কিভাবে ঘটল গুরুদেব? কবন্ধ মানুষ হয়ে গেল কিভাবে? কবন্ধ হওয়ার পূর্বে ওর নাম ছিল কমলেশ্বর। অতিরিক্ত অহংকারী হওয়ার জন্য আমার পিতা ওকে অভিশাপ দেয় যে যতদিন এমন কোন নারীর স্পর্শ না পাবে, যে কিনা নিজে অভিশপ্ত জীবন কাটিয়েছে বহু বছর যাবত, ততদিন ও সাপ মুক্ত হতে পারবে না। তাই আজ কমলাকে স্পর্শ করে ও আবারও মনুষ্য রূপ ফিরে পেল। কিন্তু বাবাজি, এই দুজনের ভবিষ্যৎ কি? ওরা কি এখন থেকে আশ্রমেই থাকবে? না, ওরা থাকবে কাছিম ডাঙ্গা গায়ে, তোদের প্রতিবেশী হয়ে। তবে তার আগে আমার আশ্রমে ওদের শুভ পরিণয় সম্পন্ন হবে। কি গো মালা, আমি বলেছিলাম না, কমলা দেবীকে নিয়ে তোমার দুশ্চিন্তা একেবারেই ভিত্তিহীন। এখন দেখছো তো বাবাজি কেমন তোমার সকল শঙ্কার সুরাহা করে দিলেন এক নিমেষে। হ্যাঁ গো, তুমি ঠিক কথাই বলেছ। শুধু আমার শঙ্কার সুরাহাই করেননি বাবাজি, কমলা দেবীর আমাদের গ্রামে আমাদের সঙ্গে থাকার ইচ্ছেটাও পূরণ করে দিয়েছেন। এই সবার ইচ্ছে পূরণের পাশাপাশি এই আমার কপালেও জুটবে বিয়ে বাড়ির সব ভালো ভালো ভোজ। এই চিতল মাছের মুইঠা, কচি পাঁঠার মাংস, আর ওই মোহন ময়রার দোকানের মালাই চমচম। স্বর্গ! অবশ্যই অনিমেষ বাবু, আমি নিজের হাতে রান্না করে আপনাকে পঞ্চব্যঞ্জন ভোজ করাবো।